নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যখন এপিসোড শুট করছি, সেই দিন চলে এলো যে দিনটায় ঘোষণা করা হয়েছিল ককরোচ জনতা পার্টির থেকে যে তারা রাস্তায় নামবে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার জন্য। আজকে 6ই জুন অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির ফাউন্ডার, তিনি দিল্লিতে সকাল 10টায় উপস্থিত হলেন এবং আরো সমস্ত ককরোচদেরকে নিয়ে পৌঁছে গেলেন যন্তর মন্তরে। সেখানের কি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে ভিড় উৎপন্ন হয়েছে সেখানে, সাধারণ জেনারেশন জি আস্তে আস্তে কিভাবে কেন্দ্রীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছে, জবাব চাইতে যাচ্ছে, ইস্তিফা চাইতে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো। গদি মিডিয়ার বিরুদ্ধে তারা কিভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। পাশাপাশি এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের এক পুরনো দিনের বিজেপি কর্মী সুবোধ কুমার সাউ গতকাল ফেসবুকে লাইভ করলেন এবং বিজেপি নেতৃত্বদের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি প্রকাশ্যে তার বিজেপির গেঞ্জিটাকে ছিঁড়লেন এবং সাথে সাথে বিজেপি দল থেকে ইস্তিফা দেওয়ার ঘোষণা করলেন। আমি দেখাবো তিনি এমনটা কেন করলেন। পাশাপাশি এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো বিজেপি বিধায়কের ছেলের দাদাগিরিতে কার্যত ওষ্ঠাগত বিজেপির কর্মীরাই, এবং সেই বিজেপির কর্মীরা বিজেপি বিধায়কের বাড়িতে গেলেন এবং তার ছেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। ভিডিওতে দেখাবো কি ঘটনা ঘটেছিল। এছাড়াও আপনাদের শোনাবো ইস্কনের কিছু সাধু সন্ত, সাধু মহারাজদের বক্তব্য, যে ইস্কনের উপর ভর করে, যে সন্ন্যাসীদের উপর ভর করে, যে হিন্দুত্বের উপর ভর করে এই পশ্চিমবঙ্গে বিজেপি হিন্দু ভোটের উপর জয়লাভ করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, সেই সাধু সন্তরাই বলছেন যে আমাদের সঙ্গে বিজেপির লোকেরা ভুল ব্যবহার করছে এবং তাদেরকে নাকি মারতে পর্যন্ত উদ্ধত হয়েছিল। ভিডিওতে কি বলছে সাধুরা আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো এবং ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, গতকাল একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা শোনাবো এবং তার কাছে কিছু আবেদন রাখবো, কারণ সেই বক্তব্যের সঙ্গে কিছু পুরনো বক্তব্য যোগ করে আমি দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু আবেদনও রাখবো। এ সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং এই যে কিউআর কোডটি দেখছেন স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন দেখা যাক একবার দিল্লির দিকে কি চলছে আজকের দিনে। আজকে ভারতবর্ষের সব থেকে বড় ট্রেন্ডিং টপিক হচ্ছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ আরশোলারা পৌঁছে গেল একেবারে ভারতবর্ষের রাজধানীতে এবং ভারতবর্ষের রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এডুকেশন মিনিস্টারের তারা পদত্যাগের দাবি করছে। এই ককরোচ জনতা পার্টি একেবারেই জেনারেশন জি নিয়ে গঠিত, অর্থাৎ যুব সমাজের যে বিক্ষোভ, এডুকেশন সিস্টেমে যেভাবে ভ্রষ্টাচার হচ্ছে, এডুকেশন সিস্টেমে যেভাবে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে দিনের পর দিন আওয়াজ তুলে আসছিল বেশ কিছু যুব সমাজের মানুষেরা, কিন্তু তারা একটি প্ল্যাটফর্মে আসতে পারছিল না। আর এই প্ল্যাটফর্ম রূপেই উৎপন্ন হয় ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পেজের। এই সোশ্যাল মিডিয়া পেজ মাত্র 10 দিনে ভারতবর্ষের সব থেকে বড় পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টির থেকে 3 গুণ বৃহত্তম হয়ে যায় এবং মানুষেরা দাবি করে, অর্থাৎ এই পেজের সঙ্গে যারা যুক্ত তারা দাবি করতে থাকে যে ককরোচ জনতা পার্টিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় থাকলে হবে না, রাস্তায় নামতে হবে এবং সাধারণ যে যুবক যুবতী রয়েছে যারা এই এডুকেশন সিস্টেমের জন্য নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছে তাদের জন্য রাস্তায় আন্দোলন করতে হবে। এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে, তিনি থাকতেন আমেরিকাতে, তিনি বললেন যে না, যুব সমাজ যখন তাকে ডাক দিয়েছে তিনি যাবেন ভারতবর্ষে, তাতে যদি তাকে গ্রেপ্তার করা হয় করবেন, কিন্তু তিনি ভারতবর্ষে আসবেন। 6 তারিখে ডেট দিয়েছিলেন, তিনি ভারতবর্ষের মাটিতে আসবেন, দিল্লিতে যন্তর মন্তরে তিনি শান্তিপূর্ণ আন্দোলন করবেন সমস্ত জেনারেশন জি কে নিয়ে, এবং তেমনটাই হচ্ছে। সকাল 10টা বাজে অভিজিৎ দীপকে দিল্লির বিমানবন্দর থেকে হাতে আম্বেদকরের সংবিধান নিয়ে বেরোলেন। দেখাবো আপনাদেরকে সেই দৃশ্য, দেখুন। जनता पार्टी एयरपोर्ट सीआई एयरपोर्ट पर पहुंचे हैं और ये आप सीधी तस्वीर देखिए कि अभिजीत दीपके यहाँ पर आपको नजर आएंगे और यहाँ पर अभिजीत दीपके 6 नंबर गेट से निकल रहे हैं आईजीआई एयरपोर्ट पर, और आईजीआई एयरपोर्ट से না, ভারতবর্ষের রাজনীতির বিষয়ে বহুদিন ধরে আমরা প্রতিবেদন করে আসছি, কিন্তু এই ধরনের উন্মাদনা আমরা কিন্তু কখনো লক্ষ্য করতে পারিনি, যেটা এই ককরোচ জনতা পার্টি নামে সোশ্যাল মিডিয়া পেজের উপর উন্মাদনা যুব সমাজের মানুষদের তৈরি হয়েছে। এর আগে বহু পলিটিশিয়ান এসেছে গেছেন, কিন্তু যুব সমাজের মানুষ এইভাবে কখনো রাস্তায় নামেনি। ভারতবর্ষে এটাই প্রথম যুব সমাজের পদক্ষেপ, রাস্তায় নেমে একটা সিস্টেমের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। আর এর মূল হোতা হিসাবে অভিজিৎ দীপকে তিনি পৌঁছলেন আজকে দিল্লিতে এবং তার
তারপরে তিনি দিল্লির পুলিশ স্টেশনে গিয়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করার পারমিশন নিলেন। মজার বিষয় হচ্ছে যে ভারত সরকার এতদিন পর্যন্ত সমস্ত কিছু আন্দোলনকে আটকে এসেছিলেন, সেই ভারত সরকার কিন্তু এই অভিজিৎ দীপকে অ্যারেস্ট পর্যন্ত করার সাহস দেখালো না, এবং সাথে সাথে যন্তর মন্তরে অত্যন্ত সহজভাবেই তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হলো তাদের আন্দোলনটাকে করার জন্য। ভারত সরকার কি ভয় পাচ্ছে? যুব সমাজকে কি খেপাতে চাইছে না ভারত সরকার? সে বিষয়ে বলতে পারবো না, আপনারা সেটা কমেন্টস করে জানাবেন। কিন্তু এরপরে যন্তর মন্তরে কি দৃশ্য দেখা গেল সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেখানে অভিজিৎ দীপকের সঙ্গে ককরোচ জনতা পার্টির ফাউন্ডারের সঙ্গে এত মানুষ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই দিল্লির এত যুবক জড়ো হয়ে গেছে এই প্রবল দিল্লির প্রায় 50 ডিগ্রি টেম্পারেচারে। এরা সকলেই কিন্তু যুব সমাজ এবং এই সিস্টেমে যেভাবে নোংরা দুর্নীতির জন্য প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার শিকার, এবং সকলেই অভিজিৎ দীপকের পাশে দাঁড়াচ্ছেন। আমি দেখাবো আপনাকে অভিজিৎ দীপকে সেখানে কি বক্তব্য রেখেছে এবং যুব সমাজের যে উন্মাদনা সেটা আপনারা লক্ষ্য করবেন। দেখুন। দেখুন, ককরোচ জনতা পার্টিকে একটা পলিটিক্যাল পার্টি বলা যাবে না, কারণ ভারতের যে ইলেকশন কমিশন রয়েছে সেখানে রেজিস্টার নয় এই ককরোচ জনতা পার্টি। এটা শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া মুভমেন্ট ছিল, কিন্তু আজকে তারা মাটিতে নেমেছে এবং মাটিতে নেমে প্রথম দাবি ধর্মেন্দ্র প্রধানের এডুকেশন মিনিস্টারের পদত্যাগ এবং হিন্দু মুসলমানের রাজনীতি থেকেও বিরত থাকার অন্যতম দাবি আমরা দেখলাম অভিজিৎ দীপকে মাইক থেকে করছেন। ককরোচ জনতা পার্টির যারা সদস্য বা সমর্থক রয়েছে তারা তো বিপুল হারে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তায় দিল্লির মাটিতে নেমেছে। যদিও তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ করতে হবে এটা বারবার তারা দাবি করে এসেছেন, কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেও ককরোচ জনতা পার্টির যারা সমর্থক রয়েছেন, অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে যে যুব সমাজের মানুষেরা সেখানে উপস্থিত হয়েছিলেন, তাদেরকে দেখা গেল সব থেকে বেশি রাগ উগড়ে দিতে গদি মিডিয়ার উপর। তারা গদি মিডিয়াকে সেখানে কোনো রকম বক্তব্য দিতে চাইলেন না এবং সাথে সাথে আমরা দেখলাম গদি মিডিয়া গো ব্যাক বা ধিৎকার পর্যন্ত তারা জানাতে শুরু করলেন। দেখুন। क्या डिमांड है? क्या आपका गुस्सा मीडिया से भी है? मीडिया से बहुत ज्यादा है। मतलब इतनी दलाल मीडिया पूरी दुनिया में कहीं नहीं होगी जितनी भारत में। और फिर ऐसा क्यों लगता है आपको? क्योंकि पहली बात ये तो चाटुकार है, हर पार्टी से कोई ना कोई अलाइंड है, ठीक है जो। और दूसरी चीज, जब आप कोई बात करते हो ये व्हाट अबाउट स्टार्ट कर देते हैं। आप बात किसी और बात पे कर रहे हो, पूछेंगे कुछ और। जैसे कि मैंने भी बताया, मैं ये बात कर, वो पूछ रहे हैं कि आप क्यों आए, मैंने कहा पेपर लीक हो रहे हैं, ठीक है, सही से कंडक्ट नहीं करवा रहे हैं, नीट का पेपर लीक हुआ, नेट जेआरएफ का रिजल्ट सही से नहीं आया, कह रहे अच्छा नीट की फुल फॉर्म बताओ। ये इनका मुद्दा है। মহান ব্যক্তি এপিজে আব্দুল কালাম সাহেব বলেছিলেন যে গণতন্ত্রে যদি কখনো মিডিয়া বিক্রি হয়ে যায় তাহলে সেই দেশের পতন নিশ্চিত। আর আজকের দিনে বহু মানুষ কমপ্লেন করে যে মিডিয়া একেবারে একটা বায়াস্ট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। মানুষের যে আসল মুদ্দা সেই মুদ্দার বিষয়ে তো তারা কথাই বলে না। কখনো তারা মেলোডি চকলেটি কিংবা কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম কেটে খান না চুষে খান সেই বিষয়ে বক্তব্য রাখেন। মানুষের এই যে এডুকেশন সিস্টেমে এত মানুষের প্রাণ চলে গেল, এত বাচ্চা ছেলে মেয়ে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তার জন্য প্রাণ দিয়ে দিল, একবারও ভারতবর্ষের মিডিয়া একটাও কথা বলেনি। আর তার জন্যই এই যে সমাজের যুব সমাজের ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু এই গড্ডি মিডিয়ার উপরে সব থেকে বেশি বিরক্ত। তবে এই ভিডিও বা এপিসোড যখন শুট করছি তখন এই ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের মাঝপথ চলছে। যখন শেষ হবে সেই খবর কি হবে সেটা তো আপনাদের পরবর্তীকালে দেখাবো। এখনো পর্যন্ত এই ছবিগুলোই আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা দেখে আমার এতটুকুই প্রশ্ন করতে ইচ্ছা করছে ভারতবর্ষের সরকারকে যে কি এমন রয়েছে ধর্মেন্দ্র প্রধানের মধ্যে, যেখানে এত যুব সমাজের মানুষ তার জন্য, তার ইস্তিফার জন্য আন্দোলন করছে। সেখানে অত্যন্ত সহজভাবে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি তো ধর্মেন্দ্র প্রধান
প্রধানকে রেজিগনেশন দিয়ে দিতে বলতেই পারেন। এই যে যুব সমাজের মানুষেরা, এরা তো সকলেই ভারতবর্ষের জনগণ, আর ভারতবর্ষের জনগণের কণ্ঠস্বরকে মান্যতা দেওয়া নিশ্চয়ই ভারতবর্ষের সরকারের কাজ। কিন্তু তবুও ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দিতে নারাজ, আর ভারতবর্ষের জেনারেশন জেডও তারাও কিন্তু তার ইস্তিফা চাওয়া থেকে পিছিয়ে যেতে নারাজ। তাই দেখা যাক এই আন্দোলনের পরিস্থিতি বা ভবিষ্যৎ কি হতে থাকে। এরপরে আমরা পশ্চিমবঙ্গের খবরের দিকে একটু নজর রাখবো এবং পশ্চিমবঙ্গের খবরে আপনাদেরকে দেখাবো গতকাল এক অবাক দৃশ্য ঘটলো, যে হিন্দু সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীদের উপর ভর করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনীতি করলেন এবং পশ্চিমবঙ্গে হিন্দুত্বের উপর ভর করে বিজেপি দল ক্ষমতায় এলো। সেই হিন্দু সাধু সন্ন্যাসীরাই এখন বিজেপির ওপর অভিযোগ লাগাচ্ছে যে সাধু সন্ন্যাসীদের উপর বিজেপি আক্রমণ করছে। দেখুন সেই ভিডিও। আমরা এই মুহূর্তে রয়েছি ভগবানপুর বিধানসভার রাধাপুরে, অর্থাৎ মুখবেড়িয়া সংলগ্ন এলাকা। এখানে ইস্কন মন্দির আজকে একটা শুভ সূচনা ছিল নামহট্টের প্রয়াসে, এবং ইস্কন থেকে মহারাজ এসেছিলেন, একদম বিশ্ববিখ্যাত পদ্মনেত্র প্রভু এবং আমাদের যে ভাগবত কীর্তন প্রভু জেলা প্রচারক, এবং তারা এসেছিলেন এখানে একটা নাম কীর্তনের জন্য। এবং নাম কীর্তন করে যখন ফিরছিলেন তখন কিছু আমাদের এইখানে কিন্তু একটা রাজনৈতিকভাবে মদ্যপ অবস্থায় তারা একটা বিজয় মিছিল করছিল, এবং বিজয় মিছিল করার সময় আমাদের প্রভুদের ওপর আক্রমণ করে, বলে যে চাঁদা দিতে হবে। তারা না বলায় তাদের উপরে একদম মারধর করা অবস্থায় প্রভুরা অত্যন্ত অসম্মানিত বোধ করে এবং অসহায় বোধ করে একদম তারা আমাদের প্রভুরা থানায় যায়, এবং থানায় গিয়ে তারা অভিযোগ করে, এবং সেই বিষয়টাকে আমরা খতিয়ে দেখতে যাই আমরা। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রভুরা গিয়েছিলেন, সবাই গিয়েছিলাম আমরা তখন আমাদের শান্তনু প্রামাণিককে জানাই যে শান্তনু প্রামাণিকের সঙ্গে আমরা সবসময় থাকি, এবং যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আজকে একটা শান্তনু প্রামাণিকের সঙ্গে আমরা একসঙ্গে ছিলাম, এবং সেক্ষেত্রে আমরা বললাম যে শান্তনুবাবুকে আমরা ফটোগুলো পাঠাবো, এবং ছবিটা যখন তুলতে যাই আমাদের মারতে শুরু করে। আমরা চাইছি যে এতদিন পর্যন্ত আমরা বিজেপির হয়ে সনাতনীদের হয়ে লড়াই করেছি, আর সেই লড়াই করার পরে যখন এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখাও এত প্রভুরা তারা কিন্তু যখন তারা একটা ইস্কনের একটা ধর্মীয় অনুষ্ঠান করছে সেখানে আক্রমণ করছে। আমি চাইবো এটা যেন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, কারণ আমাকে মেরেছে এবং আমাদের প্রভুদেরও মেরেছে। আমরা ভারতীয় সনাতনী এবং সনাতনীদের যেখানে কোনো সুরক্ষা নেই, সেখানে কোনোভাবে সুরক্ষা হতে পারে না। আর যারা মদ খেয়ে গেরুয়া আবির মেখে পদ্ম প্রতীক চিহ্ন নিয়ে বক্স বাজিয়ে বিজয় মিছিল করে, আমি মনে করি না ওরা বিজেপি, আর আমি মনে করি না ওরা সনাতনী। তাই আমাদের দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী ইস্কনে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে মাথা নত করে এসেছেন, এবং আমাদের সমস্ত বিধায়ক এবং সমস্ত নেতৃত্ব স্থানীয়রা তারা সবসময় আমাদের সনাতনীদের হয়ে যুদ্ধ করেন। আমি চাই যে এই সনাতনীদের উপর আক্রমণ যেন বন্ধ হয়, এবং সমস্ত জায়গায় মদ খেয়ে মাতলামি করে এই যে ডিজে বাজিয়ে বিজয় মিছিল, এটা যেন অতি সত্বর ব্যান করা হয়, এই অনুরোধ থাকলো। এবং যারা দোষ করেছে তারা যেন 24 ঘন্টার মধ্যে শাস্তি পায় এবং অ্যারেস্ট হয়। দেখলেন আপনাদের একটা দৃশ্য মনে থাকবে, ইস্কনের মন্দিরে কিন্তু এই কিছুদিন আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গিয়েছিলেন। বকরি ঈদের সময় ছিল, এবং বকরি ঈদের দিন আমরা দেখলাম গোটা মিডিয়ায় চললো শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ইস্কনের মন্দিরে গিয়ে প্রভুদের সন্ন্যাসীদের আশীর্বাদ নিচ্ছেন, এমনকি গরু প্রেমও দেখালেন তিনি সেই দিন। কিন্তু সেই ইস্কনেরই যারা সন্ন্যাসী রয়েছে তারা বিভিন্ন জায়গায় এইভাবে সৎসঙ্গ করে বেড়ান, এবং সেই সৎসঙ্গের যে টেন্ট রয়েছে সেই জায়গায় বিজেপির কর্মীরা উপস্থিত হয়ে তাদের বিজয় মিছিলের জন্য চাঁদা চাইছেন। ধর্মীয় জায়গা, সেখানেও চাঁদা চাইছেন বিজেপির কর্মীরা। এরা কারা? এরাই তো বলেছিল তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তন এটা যে হিন্দু সন্ন্যাসীদের ওপর আক্রমণ চলছে চাঁদা না দেওয়ার জন্য। পরিষ্কার অর্থে দেখলেন সন্ন্যাসীরা এই অভিযোগ লাগালো যে বিজেপির কর্মীরা তাদের চাঁদার জুলুম করেছে তাদের বিজয় মিছিলের জন্য। আর বিজয় মিছিলের দৃশ্যটা আমি আপনাদেরকে একবার দেখাবো, সেখানে কি ধরনের বিজয় মিছিল চলছে। যে বিজেপির উচ্চ পর্যায়ের নেতারা একসময় হিন্দুত্বের কথা বলেছিলেন, সন্ন্যাসীদের প্রণাম করেছিলেন, এবং এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর ভর করে প্রতিষ্ঠা দিয়েছেন, সেই হিন্দু সন্ন্যাসীদের ওপর চাঁদার জুলুম হিসাবে আক্রমণ তো চলছে, পাশাপাশি চাঁদা নিয়ে কি ধরনের বিজয় মিছিল চলছে যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে একেবারেই খাপ খায় কিনা, সেটা আমি বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বদেরকেই জিজ্ঞেস করতে চাই। দেখুন।
এই চটুল নাচের সংস্কৃতি এটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এটা বিহারের সংস্কৃতি, এটা উত্তরপ্রদেশের সংস্কৃতি, এটা মধ্যপ্রদেশের সংস্কৃতি। মধ্য ভারতের এই কালচার পশ্চিমবঙ্গের মাটিতে আসছে আজকে একটা বিজয় মিছিলের নামে। বিজয় মিছিলের নামে এই চটুল নাচ চলছে। আর সেই বিজয় মিছিলের চাঁদা না দেওয়ার জন্য আমাদের হিন্দু সন্ন্যাসী, ইস্কনের সন্ন্যাসী, যে ইস্কনে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাথা ঠেকিয়ে আসেন, সেই ইস্কনের সন্ন্যাসীদের ওপর অত্যাচার চলছে। কারা করছে তদন্ত নিশ্চয়ই পুলিশ করবে, আমি আশাবাদী, এবং তদন্তের পরে দোষীদের কঠোর শাস্তি হবে এই বিষয়েও নিশ্চিত আশাবাদী। আর যদি এটা না হয়ে থাকে তাহলে এই বিজেপি সরকারের ওপর ভরসা কিভাবে মানুষ আগামী দিনে করবে? তারা তো বারবার বলেছে যে তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি দরকার। আর বিজেপি দরকারের পরে যদি হিন্দু সন্ন্যাসীরাই সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? আমি হিন্দু সন্ন্যাসী নয়, আমি এরপরে আপনাদেরকে দেখাবো বিজেপির এক পুরনো দিনের কর্মী। প্রায় 2011 সাল থেকে তিনি দল করছেন, বিজেপি দলটি করছেন, এমনটাই তিনি দাবি করছেন। তার নাম হচ্ছে সুবোধ কুমার সাউ, এবং তিনি গতকাল ফেসবুকে একটি লাইভ টেলিকাস্ট প্রকাশ করেছেন এবং ফেসবুক লাইভ করে বিজেপির যে জামাটি রয়েছে সেটা তিনি নিজেই ছিঁড়েছেন এবং বললেন যে আমি এই বিজেপি দল থেকে ইস্তিফা দিলাম মাত্র পরিবর্তনের 1 মাসের মধ্যেই। কেন তিনি এটা বললেন, কি বললেন, আমি আপনাদেরকে একবার শোনাচ্ছি, দেখুন। भारतीय जनता पार्टी से मैं सुबोध कुमार आज इस्तीफा दे रहा हूं। जानते हैं क्यों? घटना बताता हूं। आज अभी 7:30 बजे नलहटी में रामपुर हाट विधानसभा का विधायक ध्रुवो साहा, जो अभी शुभेंदु अधिकारी जी माननीय मुख्यमंत्री, आपका जो भी कैबिनेट मंत्री है, और आपका जिला अध्यक्ष उदय शंकर साहा, यही ध्रुवो साहा जो तोलाबाजी करता था पत्थर का बीरभूम में, 50 लाख रुपए रोज खाता था। इसके लिए हम दिल्ली मेल भी किए थे आपके सेंट्रल ऑफिस में। उसके बाद इसको इस्तीफा देने के लिए कहा गया है या पार्टी से सस्पेंड करने के लिए। और आज ये 2 कौड़ी का सोच रखने वाला विधायक हमको बोलता है कि तुम शुभेंदु अधिकारी के बारे में तुम वीडियो मत करो, अन्नपूर्णा भंडार के बारे में कुछ नहीं बोलो। एक आदमी पोटाबदा जो यहाँ का आरएसएस का संघ का विचार रखने वाला आदमी है, उसको अपमानित किया गया है हमारे सामने। जो विधानसभा वोट के आगे यहाँ पे भाजपा में लोग ढूंढने से नहीं मिलता था, फोन में कमेटी बना है। और हमको 2 कौड़ी का नेता लोग हमको सिखाता है ये भाजपा का जो बना हुआ अभी नया जुम्मा 7 दिन, हम 2011 से परिश्रम कर रहे हैं, हिंदुत्व के लिए लड़ रहे हैं कि पश्चिम बंगाल में भाजपा का सरकार बने, और हमको ये लोग उल्टा पुल्टा बोल रहा है। माननीय शुभेंदु अधिकारी जी, जिस पार्टी में बोलने का हक नहीं हो, सच बोलने का, उस पार्टी में हमको रहने का भी कोई हक नहीं है। हमको नहीं रहना भाजपा में आपका। हमको भाजपा के बारे में आपसे कोई हमको बोलता है कि वीडियो मत बनाओ, शुभेंदु अधिकारी को मत बोलो, हमको धमकी देता है, पुलिस को बोलता है इसको अरेस्ट करो। यही अरे यही तो अनुब्रतों से ही महा फालतू आदमी है लोग। अनुब्रतो बोलता है भाजपा को के गांजा केस दे रहा हो, क्या समझता हूं हमको? आपको हम क्या धंधा करने आए यहाँ पे? जो आदमी आज तक पार्टी में नलहटी में नहीं आया हुआ है, जो लकड़ी माफिया है, कोयला माफिया है, ध्रुवो साहब के साथ जिला अध्यक्ष के साथ रहता है, हमको धमकी दिखा रहा है। हम अन्नपूर्णा भंडार के बारे में इसलिए बोले, इसलिए पश्चिम बंगाल का जनता के बारे में बोले, इसलिए हमको नहीं रहना आपका पार्टी में। ध्रुवो साहब को बोले हम कि हमको लिख के दीजिए कि हम अन्नपूर्णा भंडार के बारे में, महिलाओं के बारे में एक शब्द नहीं बोलेंगे। तो बोलता हमको उल्टा गाली गलौज कर रहा है, ये 2 कौड़ी का नेता। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের মনে থাকবে এই সুবোধ কুমার সাহের আগের একটি ভিডিও ফেসবুক লাইভ আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং সেখানে এই সুবোধ কুমার সাউ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছিলেন আমি বিজেপি কর্মী, কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের যে 13 পাতার ফর্ম সেটা আমরা মোটেই মানতে পারছি না, এই ক্রাইটেরিয়া কিন্তু ছিল না। পরিবর্তনের আগে বিজেপি বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডার ঠিক সেভাবেই দেওয়া হবে যেভাবে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। আর এটারই প্রতিবাদ করেছিলেন এই নিষ্ঠাবান বিজেপি কর্মী এবং প্রকাশ্যে ভিডিও করে দেখিয়েছিলেন। পরিবর্তে বিজেপির যারা নেতা রয়েছেন তারা নাকি এই সুবোধ কুমার সাউকে ডেকে ধমকি দিয়েছেন, এবং কেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়, সেই বিষয়ে তাকে হুমকিও দিয়েছেন, এমনটাই তিনি অভিযোগ করলেন। আজকের দিনে যে সুবোধ কুমার সাউদের মতো মানুষ, দুর্দিনের কর্মীদের আমি সম্মান করি, এদের লড়াইয়ের জন্যই বিজেপি দল কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা কিছুটা হলেও পেয়েছে। যদিও মানুষের ভোট একটা অবশ্যই ফ্যাক্টর, কিন্তু তার সাথে সাথে পুরনো দিনের কর্মীরা যদি ভোটের সময় ফ্ল্যাগ ফেস্টুন না লাগাতো তাহলে বিজেপির তো এতটা প্রচার হতো না। আর এরা প্রচার করার পরেও আজকে এই ধরনের আগ্রাসনের শিকার হচ্ছে। আপনাদের সকলেরই মনে থাকবে এই যন্ত্রণাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদেরই ছিল। রাজনীতিতে আজকে ধান্দাবাজ কার্যত ভরে গিয়েছে। 15 বছর তৃণমূল কংগ্রেস শাসন করলেও 15 বছরে তৃণমূল কংগ্রেসে পুরনো দিনের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে 2 থেকে 3 বছরের বেশি সম্মান বা ভালোবাসা পাননি। পরিবর্তে বিভিন্ন জায়গায় এই শৌকত মোল্লা থেকে শুরু করে শাহজাহানদের মতো লোক থেকে শুরু করে স্বরূপ বিশ্বাসের মতো লোক থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়দের মতো লোক থেকে শুরু করে সেই ধরনের মানুষগুলোই আজকে তৃণমূলকে চেটেপুটে খেয়ে শেষ করে দেওয়ার পরে আজকে অক্সিজেনহীনতায় ভুগছেন। আর ঠিক আজকে বিজেপির 1 মাসের মধ্যেই এই দৃশ্য দেখা যাচ্ছে। কারণ যারা এই সুবিধাবাদী হয় তাদের শুধু একটাই নেশা থাকে যে ক্ষমতার সঙ্গে থাকবো এবং কামিয়ে খাবো, কোনো রকম কাজ বাজ করবো না। আর সেই জন্যই আদর্শবান নিষ্ঠাবান কর্মীরা যে কোনো দলেরই হোক তারা পিছনের সারিতে চলে যায়। এদের যে গুন্ডামি রয়েছে এদের সঙ্গে পেরে ওঠে না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদেরও ঠিক একই অবস্থা। আর আজকে রাজ্যে বিজেপিদের যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকেও এইভাবে প্রকাশ্যে পরিবর্তনের 1 মাসের মধ্যেই ফেসবুক লাইভ করে জামা ছিঁড়ে দিয়ে বিজেপি ছেড়ে দেওয়ার কথা বলতে হচ্ছে। যাই হোক, এর পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখাবো বিজেপির এই রাজ্যের বিধায়কের ছেলের দাদাগিরি। আর সেই দাদাগিরির বিরুদ্ধে স্থানীয় বিজেপি কর্মীরাই তার বাড়িতে, বিজেপি বিধায়কের বাড়িতে বিক্ষোভ করলেন। দেখুন, রাজেশ কুমারের ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না। আমরা আপনার বাবাকে চিনি বা আপনার বাবাকে আমরা জিজ্ঞেস কথা শুনুন। এবার আরেকটা কথা, প্রথম আরেকটা কথা হচ্ছে তোমার আপনি আপনার গাড়িতে বাবার গাড়িতে এমএলএ নিয়েছেন, এমএলএ ঘুষি ঘুরুন, এটা মানুষের চোখে কিন্তু খারাপ দিচ্ছে। আপনি বুঝাবেন আমাকে? না, সেটা আমি বোঝাবো না, ওটা একটা গেল। যদি আপনি রুলসের কথা বলবেন, তুমি বুঝাবে আমাকে। যদি আপনি আমার গাড়িতে আমার বাবা যদি উঠে আর ইউজ করে তাহলে উনি কি এমএলএ নেই? আমি এমএলএ হয়ে উঠছি, আমার কথা শুনুন। আমি লাগাচ্ছি নাকি ইন্ডিয়া ফ্ল্যাগটা? তুমি ওটা বুঝাবে ওটা আমাকে। লাগিয়েছেন না, এইটা বুঝাবে আমাকে তোমাকে। ওটা বুঝাতে হবে না, আরেকটা কথা শুনুন। এমএলএ বুঝাবে যদি তোমাকে। এখানে ঠিক আছে, এখন বুঝে গেছি আমি। না, এখানে রুল যদি আপনি তোমার দেখাবেন ব্যাপারটা আমি বুঝে গেছি। আমার ব্যাপারটা কি বুঝবেন আপনি? ভাই, এটা ভুল হচ্ছে তো, আমার ব্যাপারটা কি তুমি আছে? আমাকে বুঝাও না, না, রুলগুলো। কি দেখাবো আমি এখন কি বলছেন? আমি ঠিক আছে, কি বলছি না তো, আপনি এসে বলবেন কথা না। আমি বুঝে গেছি, এক লাইনে বুঝে গেছি। আর এসে বেশি এখানে বলতে হবে না। যদি এখানে হক থাকে বললাম সপ্তাহে এগেনস্টে আমি দাঁড়িয়েছিলাম ভোটে, একদম ঠিক। কথাটা ভালো করে বুঝুন। তাহলে আমি যদি 5 মিনিট এসে বসে আপনি যদি এই কথাটা বলেন তাহলে আমার মনে দাগ লাগবে না যে আপনি কে এই কথাটা বলছেন আমাকে? আমরা কি রাজনীতি করেনি? আমাদের এখানে টিমটা দেখেন, তাকিয়ে দেখেছি, প্রত্যেকটা তোমার পুরো জিনিস রাজনীতি আমি দেখেছি, টোটালটাই দেখেছি। বিজেপি পাবেন, কিন্তু আপনি যাদেরকে নিয়ে ঘুরছেন আমি বেছে দেবো যে 4 তারিখের পরে ঘোলা জল আছে। যে মহোদয়কে দেখলেন উনি হচ্ছেন বিজেপির এমএলএ রাজেশ কুমারের ছেলে ঋত্বিক কুমার। বিজেপির কর্মীদের অভিযোগ হচ্ছে এই ঋত্বিক কুমার বাবা যেহেতু এমএলএ তার জন্য তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় দাদাগিরি করছেন এবং নিজের গাড়িতেই এমএলএ স্টিকার লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। একই দৃশ্য আমি বহুবার দেখেছি। তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় নেতা রয়েছে তাদের ছেলেরা ঠিক এইভাবেই দাদাগিরি করে বেড়াতেন এবং তাদের গাড়ির সামনে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন। আমার কাছে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, আমি কোনো রকম হাওয়ায় কথা বলি না। আর ঠিক একই দৃশ্য, সেই একই দৃশ্যই চলছে পশ্চিমবঙ্গে, যে রাজার ছেলেই রাজা হবে আর যে কর্মীরা দলটার জন্য লড়াই করবে, ঘাম ঝরাবে, কেস খাবে, মার খাবে, তারা পিছনের সারিতে চলে যাবে। বিজেপি 1 মাস হয়েছে মাত্র ক্ষমতায় এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার 3 বছর 4 বছর পরে এইসব শুরু হয়েছিল। বিজেপি 1 মাসের মধ্যেই নিজেদের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ের রূপ গোটা পশ্চিমবঙ্গবাসীকে দেখাচ্ছে। জানি না এই সমস্ত বিষয় থেকে আগামী দিনে বিজেপি দল কিভাবে বেরোতে পারবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বিশেষ বক্তব্য রেখেছেন। যে বক্তব্যটা আমি আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপরে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটি নিবেদনও করব, আবেদনও করব। দেখুন, আমরা ওই হাততালি কুড়ানোর জন্য ওই দেউচিয়া পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি, যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। এই কথা যখন আমি শুনলাম না কালকে, বিশ্বাস করুন আমার মনটা না আশায় ভরে গেল। আমার মনটায় একাধিক স্বপ্ন উঁকি দিতে লাগলো, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মুখেই বললেন যে তিনি কথা কম কাজ বেশি করবেন এবং কোনো হাততালি কুড়ানোর জন্য কথা তিনি বলবেন না। তাই অত্যাধিক আশা পেয়ে গেলাম আমি, এবং আমার মনটায় আবার একটা স্বপ্ন উঁকি দিতে লাগলো। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেদিন মুখ্যমন্ত্রী হননি, বিরোধী দলনেতা ছিলেন, তিনি বিশেষ কিছু আমাদের এবং রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি একবার সেগুলো শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখাতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে এই প্রতিশ্রুতিগুলো নিশ্চয়ই সেই সময় হাততালি কুড়ানোর জন্য ছিল না। আমাদের সাধারণ মানুষ নিশ্চয়ই এগুলো আগামী দিনের সুবিধা পাবেন। দেখুন, মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্ধে হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে
কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বৃদ্ধি হবে। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি এবং তাদের এই লড়াই সফল হোক। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম। 450 টাকায় গ্যাস, 10 টাকা পেট্রোল ডিজেলের দাম কমা এবং যে সমস্ত সরকারি কর্মী রয়েছে তাদের জন্য একাধিক ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি করেছিলেন সেই সময়কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কালকেই বলছেন যে এগুলো তার হাততালি কোরানোর কথা ছিল না, কথা কম কাজ বেশি তিনি করবেন। তাই আমি পুনরায় আবার আশা ফিরে পেলাম এবং আশা করছি যে খুব শীঘ্রই আমরা 450 টাকায় গ্যাস পাবো, 10 টাকা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিও কমবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলছেন তিনি কথা কম বলবেন, কাজ বেশি করবেন। দেখার অপেক্ষায় রইলাম যে এই কথা কম কাজ বেশিটা তার করতে কতদিন সময় লাগে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।